ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার ত্রিপুরাজ্য কমিটির তরফ থেকে একটু আগে যাবি তার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরাজ্য কমিটির তরফ থেকে আপনাদের মাধ্যমে সমস্ত এই রাজ্যের মিডিয়ার বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মেন ইস্যুতে আসার আগে প্রথমেই আমাদের পার্টির রাজ্য কমিটির তরফ থেকে এবং আমাদের রাজ্যের সমস্ত দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক মানুষের তরফ থেকে আমি এই মুহূর্তে আমাদের দেশের যে ছাত্র এবং যুব সমাজ বিগত 12 বছর বা এক যুগ কাল ধরে এই দেশটাকে দেশের বর্তমান যে বিজেপি নেতৃত্বের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল, দেশের দেশপ্রেমিক জনগণের মধ্যে একটা হতাশা আগামী ভবিষ্যৎ সম্পর্কে একটা নিরাশা তৈরি হয়েছিল। এ থেকে দেশটাকে কিভাবে তার সঠিক পথে আবার পরিচালিত করার জন্য করা যায় তার একটা পথ আমাদের দেশের ছাত্র যুব সমাজ দেখিয়েছেন। আমাদের দেশের একটা চরম দুর্নীতিবাজ মন্ত্রী, যিনি পেট্রোলিয়াম মন্ত্রী থাকার সময়তে বহু কোটি টাকা আরএসএসকে দিয়ে এই দেশের নানা সর্বনাশাত্মক কর্মসূচিতে সহযোগিতা করেছেন এবং সেখানে হাত পাকিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আগামী প্রজন্মান্তরে যাতে এই দেশের মানুষ বা জাতি হিসাবে দাঁড়াতে না পারে তার ব্যবস্থা করছিলেন। তার বিরুদ্ধে যদিও পেপার লিক এনটিআর মাধ্যমে এটা ইস্যু, কিন্তু তার সাথে আরো বহু কিছু জড়িত। অন্তত এই প্রাথমিক সাফল্যের মধ্য দিয়ে আগামী বহু বড় এবং সুদূর প্রসারী সাফল্যের পথ তারা দেখালো। তাদেরকে অসংখ্য অসংখ্য আমাদের দেশের এই ছাত্র যুব সমাজকে, আমাদের রাজ্যেরও ছাত্র যুব সমাজ যারা এই লড়াইয়ে যোগ দিয়েছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। তো এখানে আজকে আমাদের এই প্রেস কনফারেন্স করার মূল উদ্দেশ্য হল গতকাল এবং আজ দুপুর অবধি আমাদের পার্টির রাজ্য কমিটির সভা হয়েছে। এই সভা আমরা আমাদের প্রয়াত নেতাদের গত রাজ্য কমিটির সভার পর থেকে গতকাল অবধি যারা প্রয়াত হয়েছেন তার সাথে গত 20 তারিখে আমাদের রাজ্যের যে সর্বভারতীয় ক্যাডারের অফিসারদের মধ্যে অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, দক্ষ যে একজন অফিসার যার অকাল এবং রহস্যজনক মৃত্যু হয়েছে, আমাদের রাজ্যের পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর সাহেব, তার প্রতিও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি আমাদের এই রাজ্য কমিটির মিটিংয়ে। তো এই সভাতে আমরা আমাদের বিগত রাজ্য কমিটির সভা হয়েছিল গত এই জুন মাসে মাঝামাঝি সময়েতে। সেই সময়ের পর গতকাল অবধি আমাদের রাজ্যের যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক
এবং আরও অন্যান্য ঘটনাবলীগুলো আলোচনা করেছি। সেখানে যে সমস্ত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে, প্রথমত অবশ্যই আইন শৃঙ্খলা, যে ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে পুলিশের মহানির্দেশক তাকে তার জীবন আত্মবলিদান দিয়ে, স্যাক্রিফাইস করার মধ্য দিয়ে সারা ত্রিপুরাজ্যের মানুষকে তিনি সতর্ক করে গেছেন। আর এরকম একটা অবস্থা তৈরি হওয়ার পেছনে যাদের ভূমিকা, তারা গত 8.5 বছর ধরে যারা ত্রিপুরা শাসন করছেন, এখানে কোনো আইনের শাসন নেই। এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। সারা দেশ, সারা পৃথিবী এরা লক্ষ্য করছেন। এবং এটা শুধু যে পরিস্থিতিতে আমাদের ডিজি মহোদয়কে এরকম একটা চরম একটা পর্যায়ে ঠেলে দিয়েছে বা পৌঁছিয়ে দিয়েছে, সেখানে সীমাবদ্ধ না। গত 8.5 বছর প্রতিদিন যে রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং সাংবিধানিক অধিকার এটা বলণ্ঠিত হচ্ছে, এই কদিন সময়ের মধ্যে দেখেছেন গত 15 তারিখ বিলোনিয়াতে যে পুলিশ যারা দুষ্কৃতী, যারা সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত, তাদের রক্ষা করছেন, আর রাজ্যের বিরোধী দল নেতা বৈধ পারমিশন নিয়ে একটা শহীদের বেদিতে ফুল দেবেন, এখানে বাধা দিচ্ছেন। এই যেদিন ডিজি সাহেব খুন হল, তার মৃত্যু হলো, সেদিনেই এই মোহনপুরে এরকমই একটা প্রোগ্রাম ছিল সিপিআইএমের এই গণডেপুটেশন, আর সকাল থেকে বিজেপি দুষ্কৃতীরা সেখানে সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে পট আটকে কিভাবে এটাকে বানচাল করা যায়। আজকে সকালবেলা আমাদের জিরানিয়া মহকুমা পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য, তফসিলি জাতির সমন্বয় সমিতির নেতা কমরেড সুনির্মল দাস, তিনি একজন শিক্ষকও, স্কুলে যাচ্ছিলেন ঘর থেকে বেরিয়ে, কোনো ধরনের প্ররোচনা ছাড়া, কোনো কারণ ছাড়া দিন দুপুরে প্রকাশ্য রাস্তার উপরে কমরেড সুনির্মল দাসকে পিটিয়ে তার হাত ভেঙে দিয়েছে, তার পা ভেঙে দিয়েছে। এখন জিবি হসপিটালে তিনি চিকিৎসিত হচ্ছেন। গত 22 তারিখ সামনে পিছে পুলিশ নিয়ে মিছিল করে এসে বিলোনিয়াতে আমাদের পার্টির মহকুমা কমিটি অফিসে ঢুকে এ রাজ্যের একজন কুখ্যাত যে স্বল্প কজন দুর্নীতিবাজ অফিসারদের সাথে আমাদের রাজ্যের বিজেপি সরকারের খুবই সখ্যতা, আমি নাম বলছি না, তার এক ছোট ভাই, তার নামে নামধাম দিয়ে আমরা কেস করেছি বিলোনিয়া থানাতে। সেখানে পার্টির বিষয়ে ঢুকে ভাঙচুর করেছেন। গত 5ই জুলাই কমলপুরে আমাদের সিআইটিওর সম্পাদক দেবাশিস দাস, তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। যে আইন শৃঙ্খলা কোথায়? আর চুরি, রাহাজানি, ছিনতাই, এটা তো নিত্যনৈমিত্তিক ঘটনা। এর সাথে পাল্লা দিয়ে ত্রিপুরাজ্যের মধ্যে সেটা হলো অর্থনৈতিক সংকট, কাজের সংকট। হাজার হাজার ছেলে মেয়ে ত্রিপুরাজ্যের কাজের সন্ধানে, পেটের দায়ে রাজ্যের বাইরে যেতে বাধ্য হচ্ছেন। আর রাজ্যে অভাবের কারণে স্বভাব নষ্ট হয়, সেখানে চুরি, ছিনতাই, ডাকাতি, এই সংখ্যা উত্তরোত্তর সেখানে বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কাউকে ছাড় দেওয়া হবে না।
কিন্তু কারা সার পাচ্ছেন? খুনি, পাচারকারী, ছিনতাইকারী, এবং এদের 2-4 জনকে যখন পুলিশ ধরতে বাধ্য হচ্ছেন, এদের সবই সহ কার সাথে দেখা যাচ্ছে? বিজেপির সভাপতির সাথে, মুখ্যমন্ত্রীর সাথে, মন্ত্রীদের সাথে, বিধায়কদের সাথে, এবং আরো নানা ধরনের অসামাজিক কাজের সাথে এই লোকগুলা যুক্ত। তো এরকম একটা পরিস্থিতিতে একটা হলো আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, তারপর অর্থনৈতিক অবস্থার সম্পূর্ণ ভেঙে পড়েছে, এবং এ কারণে ইতিমধ্যেই 2টো ঘটনা আমাদের চোখে পড়েছে। একটা হলো জুলাইবাড়ি ব্লকের রামরায়বাড়ি গ্রাম পঞ্চায়েতে, তারপরে এখানে ডুকলি ব্লক এলাকার কাঞ্চনমালাতে, এবং সেখানে প্রশাসন নজরে দেওয়ার পর তারা বাচ্চাগুলোকে উদ্ধার করেছে, অথচ সরকার তাদের কোনো ঘুম ভাঙছে না। তার সাথে হলো সরকারি প্রকল্প রূপায়ণের সমস্ত ক্ষেত্রে, কি কেন্দ্রীয় প্রকল্প কি রাজ্য প্রকল্প, জাতীয় সড়কগুলো অবস্থা কি? এই যে ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই হয়ে মোহনপুর দিয়ে যে জাতীয় সড়ক এসছে, এটা চলার উপযোগ্য নয়। ঠিক তেমনি আমাদের যেটাকে লাইফলাইন আমরা বলতাম, আসাম আগরতলা, এই কুমারঘাট, আমবাসা, তেলিয়ামোড়া হয়ে 2টি রাস্তার অবস্থা যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি আটকে থাকছে। কেন ঘটনাগুলির এগুলি হচ্ছে? অতীতেও তো এরকম কাজ হতো, কিন্তু এখন যে 2 দিন আগে কাজ হয় 3 দিন বাদে নষ্ট হয়ে যায়। কেননা যে যারা কন্ট্রাক্টর আসছেন, কি রাজ্যের প্রকল্প কি কেন্দ্রের প্রকল্প, ত্রিপুরাজ্যের মধ্যে কাটমানি খাওয়া, সোর্স মানি খাওয়া, এটা যেন এটা প্রাতিষ্ঠানিক হয়ে গেছে। এবং গতকাল আমাদের বিধায়কদের একটা টিম, তারা গেছেন এই সুবল সিং দিয়ে খোয়াই রাস্তায়, সেখানে যে NSIDCL তাদের দিল্লির প্রতিনিধিরাও ছিলেন, ত্রিপুরাজ্যে তাদের যারা আধিকারিকরা কাজ করেন তারাও ছিলেন আমাদের বিধায়করা। এখানে আমাদের বিধায়করা ছিলেন, বিজেপির বিধায়করা ছিল। রাগ ডাক না রেখে NSIDCL এর অফিসাররা বলেছেন যে এখানে কোনো কন্ট্রাক্টর কাজ করতে চায় না, কিছু কন্ট্রাক্টর পালিয়ে গেছে, কিছু কন্ট্রাক্টরকে বারবার নোটিশ দেওয়ার পরও তারা আসছেন না। নতুন করে এই সমস্ত কাজ করানোর জন্য আবার টেন্ডার করাতে হবে। তার মানে হলো কি, একটা টেন্ডার হতে গেলে 6 মাস, 7 মাস, 8 মাস লাগে, তারপরে কাজ শুরু করলে পরে আরো 1 বছর 1.5 বছর লাগে। আগামী 2-3 বছর এই রাস্তা ত্রিপুরাজ্য থেকে বহির্গমনের বা বাইরে থেকে ত্রিপুরাজ্যে আগমনের সড়ক পথে এই দুরবস্থা ত্রিপুরাজ্য রয়েই গেল। এইভাবে ত্রিপুরাজ্যের অর্থনৈতিক অবস্থা সবকিছু একদম ধ্বংসের কিনারে নিয়ে গেছে। তার সাথে হলো যে পাওয়ার, বিদ্যুৎ, নতুন বিদ্যুৎ উৎপাদন নেই, কিন্তু তার উপরে স্মার্ট মিটারের নামে সেখানে সরাসরি বিদ্যুৎ মাশুল না বাড়ালেও ফিক্সড চার্জ, টিকচার্জ কি বলে, সেখানে যে বিদ্যুতের যে খরচ প্রত্যেকটা পরিবারের, কি ডোমেস্টিক কি কমার্শিয়াল, এটা 2 গুণ 3 গুণ 4 গুণ বাড়িয়ে দিয়েছে। একটা অতিষ্ঠ অবস্থা, অথচ কোনো উন্নতির কিছু কারণ নেই। ঠিক তেমনি স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত কিছুতে আমাদের যে রাজ্য কমিটির সভাতে এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি, এবং এর উপরে আগামী দিন কিছু কর্মসূচি আমরা নিয়েছি আমাদের রাজ্য সরকারের টনক নড়ানোর জন্য। তাদের এই যে অপদার্থ
এবং নপুংসক ভূমিকা থেকে তারা বেরিয়ে আসে, যাতে এই ত্রিপুরাজ্যের মানুষকে, ত্রিপুরাজ্যের মানুষ তারা দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব পালনে তারা বাধ্য হন। তো এইখানে যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি, তার প্রথমত হলো আইন শৃঙ্খলার বিষয়ে, যেহেতু ডিজিপি মতো একজন ব্যক্তিত্বের এরকম একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা নিয়ে ইতিমধ্যেই যে আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে যে সমস্ত তথ্য বেরিয়ে এসছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা বলছেন তিনি নাকি গিয়ে তাকে জ্বলন্ত অবস্থায় দেখেছেন। আবার ফরেন্সিকের ডাইরেক্টর যিনি, ওই সময়তে যেহেতু ডিজিপি স্বাভাবিকভাবেই গুরুত্ব পেয়েছে, সবাই দৌড়ে গেছেন, তিনি বলেছেন তাকে বাথরুমে নিচে যে শায়িত অবস্থায় পেয়েছেন। এটা ভিডিও ফুটেজ, এটা আমাদের কারোর বক্তব্য না, ভিডিও থেকে দেখা। সেই ভিডিওগুলো মুখ্যমন্ত্রীর বা এই ডাইরেক্টর ফরেন্সিকের কি প্রতিহারী নাকি জানি, তার বক্তব্য এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি হয় না, একই ঘটনা কিন্তু দুজনের দুরকম বয়ান। এখানেই সন্দেহের তীর বহুদূর যায়। এখন 3 দিন বাদে এই ঘটনা তদন্ত করার জন্য একটা এসআইটি করা হয়েছে পশ্চিম ত্রিপুরার এসপি নেতৃত্বে। পশ্চিম ত্রিপুরার এসপি মিস্টার পন্থ, তরুণ অফিসার, আমি ব্যক্তিগতভাবে আমার 2-4 বার কথা হয়েছে, তার সম্পর্কে আমাদের কোনো যে নেই, মানে অর্থাৎ ওনার প্রতি আমাদের ট্রাস্ট আছে, নতুন অফিসার। কিন্তু এসপি র্যাঙ্কের একটা অফিসার দিয়ে তদন্ত করালেও এই তদন্ত কতটুকু যে মূল যে কারণগুলো উদ্ঘাটন করতে পারবে, আমাদের ঘোরতর সন্দেহ আছে। কেননা গত 8.5 বছর ধরে ত্রিপুরাজ্যের সৎ নিষ্ঠাবান আমলা, আইএএস হোক বা আইপিএস হোক, তাদের কাজ করার কোনো স্বাধীনতা নেই, যে কারণে অনুরাগ সাহেবের মতো মানুষকে এরকম একটা মানসিক নির্যাতনের মধ্যে যেতে হয়েছে, যার পরিণতি এটা। তো সেখানে মিস্টার পন্থ অল্প বয়সী অফিসার, ডাইরেক্ট আইপিএস অফিসার হলেও তার পক্ষে, কারণ তার সিনিয়র কিছু বসে আছেন দুর্নীতিবাজ, আইএএস এর মধ্যেও আইপিএস এর মধ্যেও অল্প কজন, কি পুলিশ পরিচালনায় কি প্রশাসন পরিচালনায় মহাকারণে সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর হলো তারা এই দুর্নীতিবাজদের কয়েকজনের হাতে। আইপিএস এর মধ্যে নাম বলছি না আমি, আপনার মিডিয়ার লোক, ত্রিপুরা ছোট্ট জায়গা সবাই দেখেন, একটা মোটা সোটা লোক। তো সেই জায়গাতে কতটুকু স্বাধীনভাবে ফ্রি অ্যান্ড ফেয়ারলি পন্থ সাহেব এই তদন্ত করতে পারবেন, আমাদের গুরুতর সন্দেহ। এই জন্য প্রথম থেকে যে আমরা বলে আসছি, হাইকোর্টের সিটিং জাজের তত্ত্বাবধানে যেন এই তদন্ত হয় সে দাবি করছি। এবং আমি আজকে দুপুরবেলা আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপালের কাছে ইমেল পাঠিয়েছি যে আমরা সিপিআইএম দলের তরফ থেকে এবং বাম পরিষদীয় দলের তরফ থেকে আলাদা আলাদাভাবে আমরা রাজ্যপালের কাছে আমরা দাবি জানাবো, তিনি হস্তক্ষেপ করুন। তিনি সংবিধান রক্ষায় আমাদের রাজ্যে নিয়োজিত, এখানে কাজে এই ক্ষেত্রেতে তিনি ভূমিকা নিন। এরকম একজন সৎ দক্ষ অফিসার, তার এরকম অকাল মৃত্যু, এটা যেন এইভাবেই পার না পেয়ে যায় অপরাধীরা। দ্বিতীয় হলো যে জাতীয় সড়কের যে আজকে এরকম চরম মানে তার মানে অবস্থা, এটার উপরে আমরা তারিখ করিনি,
আগরতলা শহরে এই যে তাদের অফিস আছে না NSIDCL, এই ভদ্রলোককে আমি বহুবার ফোন করেছি, তিনি ফোন তোলেন না। এত অডাসিটি, এত উদ্যত্ত। কাজেই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আমরা এর প্রতিবাদে একটা আগরতলা শহরে একটা সভা করব, সমস্ত অংশে মানুষের দৃষ্টি আকর্ষণ করব, এবং যে সমস্ত মহকুমার উপর দিয়ে এই রাস্তাগুলো এসছে, এই টেলিউমার রাস্তাই হোক বা ক্ষয়ের রাস্তা, সে সমস্ত মহকুমাগুলোতেও আমরা জনগণকে সচেতন করার জন্য আমাদের সভা করব। তার সাথে সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে আগামী 10ই আগস্ট। আমাদের দেশের কৃষক, ক্ষেতমজুর এবং শ্রমিক সংগঠনগুলো যৌথভাবে সারা দেশে এই নরেন্দ্র মোদী সরকারের গত 12 বছরের দুঃশাসনের কারণে, অপশাসনের কারণে দেশের কৃষক, ক্ষেতমজুরদের যে দুরবস্থা, রেগা তুলে দিয়ে জিরামজি করার মধ্য দিয়ে মানুষের যে অধিকার কেড়ে নেওয়া, এটা যাতে আবার ফিরিয়ে দেয়, তার সাথে পেট্রোল এবং সমস্ত নিত্য প্রয়োজন দ্রব্যের জাকাল থেকে শুরু করে কর্মসংস্থান, আরও বিভিন্ন দাবিতে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও আগামী 10 তারিখ সব কটা মহকুমাতে আমরা জেল ভরু। যে সরকার যারা এই রাজ্যের দেশের মানুষের খাদ্য দিতে পারে না, কাজ দিতে পারে না, অধিকার রক্ষা করতে পারে না, কাজেই সেই দেশের জনগণকে তোমরা জেলে ভরো, অর্থাৎ আইন ভঙ্গ করার মধ্য দিয়ে আমরা আমাদের দেশের স্বৈরাচারী সরকারের এই যে ভূমিকা, এর প্রতিবাদ আমরা জানাবো। তার সাথে আমাদের আরেকটা কর্মসূচি আমরা নিয়েছি, এটা সারা ভারত কৃষক সভার রাজ্য সম্মেলন আগামী সেপ্টেম্বর মাসের 1 থেকে 3 তারিখ অবধি। সে উপলক্ষে আস্তাবল মাঠে একটা বিরাট সমাবেশ হবে। আমরা পার্টির তরফ থেকে বলেছি, কৃষকদের এই সম্মেলনকে কেন্দ্র করে এই রাজ্যের কৃষক এবং কৃষি শ্রমিকদের যে সংকট, এটা সুরাহার জন্য আমাদের রাজ্য সরকার তার যে জনবিরোধী নীতি যাতে তারা পাল্টাতে বাধ্য হন, তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য এই সমাবেশকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে এটা রেকর্ড একটা জমায়েতে পরিণত করার জন্য আমরা আহ্বান জানাব। এই হলো মোটামুটিভাবে এই রাজ্য কমিটির সভাতে আমাদের কয়েকটা সিদ্ধান্ত। গোটা পার্টি আগামী দিনগুলোতে তার উপরে আমাদের কাজ করবে। আর সাথে যে ভিলেজ কমিটি নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসে, তারিখ এখনো হয়নি, সেই ভিলেজ কমিটি নির্বাচন প্রায় একই সময়েতে এই নগর নির্বাচন হবে, তারও 5 বছর পূর্তি হচ্ছে। এবং সরকারের উদ্দেশ্য যে এই জায়গাতে খুব সুবিধার না, এটা দেখা যায় যে মনোজ কুমার সাহেব, যিনি ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব ছিলেন, তাকে স্টেট ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। এরকম কোনো নিয়োগ হলে পরে মিনিমাম অতীতে যারা হয়েছেন 2 বছর 3 বছর করে থেকেছেন, কিন্তু দেখা গেল এই মনোজ কুমার সাহেবকে 6 মাসের মধ্যে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। কাকে বসানো হলো? প্রদীপ কুমার চক্রবর্তী, যিনি অজস্র অনিয়ম, দুর্নীতি এবং অভিযোগে অভিযুক্ত। আর তিনি হলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সবচেয়ে বেশি বিশ্বস্ত অনুগত, তাকে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। এই PK চক্রবর্তীর বিরুদ্ধে এত সব অভিযোগ আসার পরও এর সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তো আমরা এই আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং নগর নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রেতেও আমাদের প্রস্তুতি থাকবে। তার সাথে এডিসিতে যে দুর্নীতি, এবং সেখানে শোনা যাচ্ছে
আপনারা দেখেছেন, আপনাদের কাগজগুলোতে উঠেছে। এডিসিতে যখন এডিসির বিগত নির্বাচন চলাকালীন সময়েতে সবাই যখন ব্যস্ত নির্বাচনের কাজে, ত্রিপুরা মাথা পরিচালিত এডিসি চুপিসারে প্রায় 200টা চাকুরি, কোনো ইন্টারভিউ নাই, কোনো ধরনের নোটিফিকেশন নাই, অ্যাডভার্টাইজমেন্ট নাই, নিয়োগ করে দিল। তার বিরুদ্ধে হাইকোর্টে কেস হয়েছে, সেখানে পিআইএল হয়েছে, হাইকোর্ট এটা গ্রহণ করেছে। এবং তার সাথে আরেকটা খবর যে এই ঘটনাকে দামা চাপা দেওয়ার জন্য বা অন্যদিকে ডাইভার্ট করার জন্য এডিসির তরফ থেকে নাকি একটা তদন্ত কমিটি বসানো হয়েছিল একজন এই রিটায়ার্ড জাজকে দিয়ে। আমাদের কাছে যে বিশ্বস্ত সূত্রে যা খবর, যে এই রিটায়ার্ড জাজ ইতিমধ্যেই এই যে কি বলে গোপনে চাকরি, তা তদন্ত শেষ করেছে এবং তার এই রিপোর্টে যারা এই গোপনে চাকরি এবং অনিয়মে টাকা পয়সা খেয়ে চাকরি দিয়েছেন তাদের বিরুদ্ধে লিখিতভাবে রিপোর্ট দিয়ে গেছেন। আমরা এটাও দাবি তুলব এডিসির কাছে, এই তদন্ত কমিটির রিপোর্ট এটা পাবলিকলি আনা হোক, প্রকাশ করা হোক। কারা যুক্ত? তৎকালীন সময়কার চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া, একটা ভালো সময়ে যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন সিকে জমাতিয়া, এখন তিনি আবার সেখানে ইএম হয়ে গেছে নির্বাচিত হয়ে রিটায়ারমেন্টের পর। আরও যারা আমলারা যুক্ত আছেন, এটা বের হোক যে কিভাবে এই এডিসিটাকেও একটা দুর্নীতির একটা মৃগীয় ক্ষেত্রে পরিণত করেছে। এগুলোর উপরও আগামী দিন আমাদের লড়াই সংগ্রাম ইত্যাদি হবে। এই হলো মোটামুটিভাবে আমাদের এই আজকের এই দুদিনের আলোচনার মূল নির্যাস। আমার কলিগরা যদি কিছু বলতে চান বলতে পারেন, যুক্ত করা থাকবে। হ্যাঁ হ্যাঁ, অনেক জল্পনা কল্পনার পর আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান হয়েছে। এই ছাত্রছাত্রীর আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন? এটা যদিও এই আন্দোলনের পেছনে সিজেপি নামে একটা দল বা একটা প্ল্যাটফর্ম এটা সামনে আসছে, কিন্তু এটা তো আমরা সবাই জানি এটা সেরকম কোনো দল নয় যে একটা আমাদের দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের একটা নেতিবাচক মন্তব্যের প্রেক্ষিতে একজন যুবক ব্যঙ্গাত্মকভাবে মানে ইয়েতে এই সিজেপি অর্থাৎ আরশোলা পরগাছা এইভাবে যখন দেশের যুব সমাজকে কটাক্ষ করা হলো, এটা এসছে এবং এটা দেশের প্রায় 20 মিলিয়ন মানে প্রায় 2 কোটি মানুষ তার এই যে সিজেপি যে পোস্ট এটাকে শেয়ার করে, লাইক করে। অর্থাৎ এটা সেরকম সংগঠিত কোনো পার্টি বা আনুষ্ঠানিক পার্টি না হলেও এই দেশের যুব সমাজ, ছাত্র সমাজ যে দেশের সরকারের বিগত 12 বছরের এই সমস্ত অন্যায় অত্যাচারকে এরা আর গ্রহণ করতে পারছে না, সহ্য করতে পারছে না, তারই বহিঃপ্রকাশ। এই মঞ্চের নেতৃত্বে এই আন্দোলন হয়েছে। সেখানে আজকে দুপুরবেলা ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং আমি এখানে আসার আগেও সেখানে অভিজিৎ দীপকের তার বক্তব্য শুনছিলাম, আরো কয়েকজন নেতা নেত্রীর। তারা বলেছে যে हमारा मांग जो नॉन नेगोशिएबल थी, एक तो मांग पूरी हुई है, অর্থাৎ শিক্ষামন্ত্রী পদত্যাগ হয়েছে, কিন্তু আরো কয়েকটা দাবি আমাদের আছে। সেটা কি? এই পেপার লিকের কারণে
24-25 জন ছাত্রছাত্রী সারা দেশে ইদানিংকালে, আর সারা বছর ধরলে তো গত 12 বছর কয়েক শত হবে, এটা বলেনি তারা, যে এই সাম্প্রতিককালে যারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন প্রত্যেককেই 1 কোটি করে ক্ষতিপূরণ দিতে হবে। 3 হলো যে দিল্লি পুলিশ গত 20 তারিখ প্রকাশ্য দেবালোকে রাজপথে এই বিজেপি আরএসএস এর গুন্ডাদেরকে কাউকে পুলিশের পোশাক পরিয়ে আবার কাউকে সাদা পোশাক পরিয়ে, এখন হাজার হাজার লক্ষ লক্ষ এরকম মোবাইল ফোন সবার, মিডিয়া, যদিও গদি মিডিয়া এগুলো কিছুই করেনি, উল্টো এটাকে এই চাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু গদি মিডিয়ার বাইরে অসংখ্য মিডিয়া আছে, তাদের নাম, ঠিকানা, গোত্র সব বেরিয়েছে। তো এই ঘটনায় সুপ্রিম কোর্টের যারা এই উকিল তারাও নেমে আসছেন, গোটা দেশের মানুষ। আজকে সকালবেলা দেখছিলাম একটা ফেসবুকে যে বোম্বে থেকে আজকে সকালবেলায় এক দম্পতি, দেখা গেছে চেহারায় টেহারায় তো বেশ মনে হয়েছে একদম মানে সাধারণ মধ্যবিত্ত না, এরা এসছেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনারা কেন এসছেন? বলছে আমার ছেলে থাকে লন্ডনে, লন্ডন থেকে ছেলে মা বাবাকে ফোন করেছে, তোমরা কি করছো? তো আমরা আছি বাড়িতে। বলছে না, তোমরা বাড়িতে বসে আছো, তোমরা দিল্লিতে কি হচ্ছে দেখছো না? যাও যন্তর মন্তরে, নতুবা আমি কিন্তু চলে আসবো লন্ডন থেকে। মা বাবা এসছেন এবং মা বাবাকে বলেছে যে দুজন গিয়ে পুলিশের 2টা লাঠির বাড়ি খেয়ে আসো। অর্থাৎ কি ধরনের এক্সপ্রেশন! তো সেই জায়গায় এই দিল্লি পুলিশ যারা শান্তিপূর্ণভাবে একটা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে এই রাস্তায় নেমেছে, এদেরকে যেভাবে পিটিয়েছে এই অমিত শাহ এবং মোদীর নির্দেশে, এদের বিরুদ্ধে শাস্তি না হওয়া অবধি এই আন্দোলন থামবে না। তার সাথে হলো এদের বিরুদ্ধে মোদী সরকার, আমরা দেখেছি এরকম যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ইউএপিএ আইন, দেশাদ্রোহী আইন লাগিয়ে তাদেরকে মাসের পর মাস বছরের পর বছর জেলে ঢুকিয়ে দেয়। এরকম এখনো 5 জন ছেলে মেয়ে সিএএ আন্দোলনে 5 বছর চলে গেলেও জামিন পায়নি। এটাও যাতে মোদী সরকার এই পদক্ষেপ না নেন, এই দাবিগুলো তাদের আছে। তা আমরা, আমাদের ছাত্র যুবকদের এই দাবি, এই আন্দোলন তো কোনো পতাকা নিয়ে হয়নি। এই আন্দোলনের পক্ষে বা সেখানে যারা গেছেন এরা শুধু বামপন্থী না। আমি তো সেখানে গেছি 2 বার, যন্তর মন্তরে দেখেছি এবং কথাও হয়েছে অনেক ছাত্রছাত্রীর সাথে। বিজেপি পরিবারেরও বহু ছেলে মেয়ে সেখানে আছে। তো দল হিসাবে আজকে তো এখানে বসছে, আমরা দল হিসাবে দেশের এই ছাত্র যুবদের এই ন্যায্য আন্দোলনের পক্ষে আমরা আছি। বাকি যে দাবিগুলো তারা করছেন এটাও যাতে আমাদের দেশের এই জনবিরোধী সরকার মানতে বাধ্য হন, আমরা তাদের সাথে সুর মিলিয়ে আমরাও এই কথাগুলি বলছি এবং বলবো। আচ্ছা, পুলিশ মহানির্দেশকের যে মৃত্যুটা, এর পেছনে কি প্রশাসনিক চাপই রয়েছে? আপনি মানে একটু ভালো করে বলছেন। আজকে মঞ্চাক ইপার তার একটা ফেসবুক একটা পোস্ট, মঞ্চাক ইপার আমার ফেসবুক ফ্রেন্ড, সেই হিসাবে আমার এখানে আসছে। আমি হঠাৎ দেখে তিনি ধানকর সাহেবের লাশ নিয়ে তার গ্রামের বাড়িতে গেছেন, সরকার পাঠিয়েছে তাকে। তিনি এই মৃত্যু নিয়ে একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে লিখেছেন যে সকালবেলা 9টা সাড়ে 9টার সময় যে আমাকে ডিজিপি সাহেব আমাকে ফোন করেছেন এবং একটা জায়গাতে ঘটনা হচ্ছে,
এটা দেখার জন্য আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন। এরপরে ঘটনাটা হয়ে গেল এবং তার প্রতি তার যে সিনিয়র হিসাবে এবং কলিগ হিসাবে শ্রদ্ধা জানানো দিয়েছেন। তো আমি এটা পরে আমার চোখটা ঠেকে গেল যে মোহনপুরের ঘটনা। সেদিন সকালবেলা আমি ধনকর সাহেবকে ফোন করেছিলাম এবং হোয়াটসঅ্যাপ মেসেজও পাঠিয়েছিলাম। আমার মনে হচ্ছে যে ডিজি সাহেব মঞ্চক ইপারকে ওই ঘটনাই বলেছেন যা ইপার সাহেবের এই পোস্টে আছে। আমি জানি না, এটা নাও হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে যে সময়টা প্রায় একই সময়েতে ডিজি সাহেবকে আমার ফোন করা। ডিজি সাহেব আমাকে বলেছেন হ্যাঁ আমি দেখছি। তো ডিজি সাহেব কাকে বলবেন? আইজি ল অ্যান্ড অর্ডারকে বলবেন। তো এই জাতীয় ঘটনাগুলো তারপরও আমরা মোহনপুরে প্রোগ্রাম করতে পারিনি। কেন পারিনি? কেননা শাসক দলের তাবর নেতারা তারা যুক্ত, পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না। তো স্বাভাবিক যে কোনো সৎ নিষ্ঠাবান অফিসার বা ব্যক্তি এরকম এনভায়রনমেন্টের মধ্যে যখন পড়েন তখন এটা মানসিক একটা চাপ তৈরি হয়, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। আপনি ঘন্টাখানেক আগে ডিজির সঙ্গে কথা বলেছিলেন, এরকম কিছু বুঝেছেন মানে কথাবার্তার মধ্যে কোনো এমন কোনো লক্ষণ? না, তখন তো এরকম বোঝার কত প্রশ্ন, সকালবেলা মাত্র মর্নিংয়ে কি বুঝবো? তিনি খুব ভদ্রলোক, এনি টাইম ফোন করলে পরে তিনি তুলেন এবং বলেছেন আমি দেখছি। কিন্তু ইপার সাহেবের এই পোস্টের মধ্যেও দেখলাম যে না, টাইমটার মধ্যে প্রায় একই কথা লেখা আছে, কিন্তু ইপার সাহেব পারেননি আমাকে মিটিং করাতে। এই আমাদের জেলা সম্পাদক রতন দাস তিনি মোহনপুর জায়গায় যেতে পারেননি। তো আমি ঘটনা বললাম। এখন ইপার সাহেব যে পোস্ট দিয়েছেন এটার সাথে যুক্ত কিনা জানি না, কিন্তু আমার মনে হয়েছে সেদিনের ঘটনাপুঞ্জি, সময়, কথা প্রায় এক। এইভাবে আমাদের রাজ্যের সৎ অফিসার কি চিফ সেক্রেটারি, এই যে গত 8.5 বছরে ত্রিপুরার যে কতজন চিফ সেক্রেটারি হয়েছে, এল.কে. গুপ্তার মতো একজন সৎ অফিসারকে চাকরির মেয়াদ শেষ না হতেই রিজাইন দিয়ে চলে যেতে হলো, কুমার অলককে চলে যেতে হলো, এবং মধ্যখানে আরো বেশ কয়েকজনকে, এই যে মনোজ কুমার সাহেব একটা চিফ সেক্রেটারি, এই ডক্টর মানিক সাহা তাকে বদলি করে পাঠিয়ে দিল গুয়াহাটি রেসিডেন্ট কমিশনার। চিফ সেক্রেটারি একটা ভবনের রেসিডেন্ট কমিশনার। ত্রিপুরা ভবন দিল্লি হল তো আচ্ছা ঠিক আছে, এটা দিল্লি। কোন যে আত্মসম্মান বোধ সম্পন্ন অফিসার এই ত্রিপুরাজ্যের মধ্যে স্বাধীন স্বাভাবিক মর্যাদা নিয়ে কাজ করতে পারছে না। এ হলো পরিবেশ। কাজেই আর অধস্তনদের অবস্থা তখন কি হবে? এই যে বিশালগড় এসডিএম ডিএম এর কাছে চাইছেন, নিরাপত্তা চাইছেন, এফআইআর করেছেন, ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিধায়কের বিরুদ্ধে নেওয়া হয়নি। অমরপুরে এই গেল মাসে টেবিল ভেঙে দেওয়া হয়েছে, জলের গ্লাস ভেঙে ছুঁড়ে মেয়াদ হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের লোকদেরও শাস্তি নেই, প্রশাসনিক ব্যবস্থা নেই। তো এটা একেবারে সাধারণ কর্মী থেকে শুরু করে ডিজি এবং চিফ সেক্রেটারি কেউ যেন নিরাপদ না, কেউ এখানে সম্মান নিয়ে কাজ করতে পারছে না। এটা তো জলের মতো পরিষ্কার। যেহেতু ভিলেজ কমিটি ইলেকশন আর মিউনিসিপ্যালিটি ইলেকশনের কথা বলছিলেন প্রিপারেশন নিয়ে, কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কি কোনো আলোচনা হয়েছে বা সম্ভাবনা? না, এরকম কোনো আলোচনা হয়নি। কারণ যে তারাও বলিনি, আমাদের তরফ থেকেও, কারণ এখনো নির্বাচন ঘোষণা হয়নি বা এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে এই ভিলেজ কমিটি নির্বাচনে সিপিএম অন্যদের উপর ভরসা করতে হচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হয়নি যে আমরা সেরকম একটা আলোচনা শুরু করে দেব।
ঠিক আছে?